তো আমরা বাফার দ্রবণ টপিকটা শেষ করছিলাম একবারে। আজকে আমরা বাফার দ্রবণের কিছু আলাদা কেস দেখব, যেগুলো দিয়ে আমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, ম্যাথগুলো তো ডিরেক্ট আর বাফার দ্রবণ দেওয়া থাকে না, তা ডিরেক্ট যদি বাফার দ্রবণ দেওয়া না থাকে তাহলে সেই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব, বা সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে যে বাফার দ্রবণের ম্যাথগুলো আছে সেগুলো আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারবো, আমরা সেই কয়েকটা টপিক আজকে একটু বাফার দ্রবণ থেকে বের করে নিয়ে আসবো। দেখো, সর্বপ্রথম বাফার দ্রবণের আমরা যে কনসেপ্ট ক্লিয়ার করছি, সেখানে হেন্ডারসন-হাসেলবাগের সমীকরণ দ্বারা পিএইচ বের করার, কিভাবে পিএইচ বের করতে হয়, অম্লীয় বাফার দ্রবণের, ক্ষারকীয় বাফার দ্রবণের, সেগুলো আমরা মোটামুটি দেখছিলাম। এখন আজকে আমরা বাফার দ্রবণের ক্ষেত্রে দুইটা কেস দেখব, যে কেস দিয়ে আমরা যদি ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া না থাকে তাহলে আমরা সেগুলো কিভাবে সলভ করব আমরা সেটা একটু দেখব। দেখো, সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে এই কথাটা এখন বোঝার দরকার নেই, আপাতত একটু মাথায় রেখে দিলে হবে যে প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র অ্যাসিড বা ক্ষার বিক্রিয়া করবে, সাম্য অবস্থায় ততটুকু লবণ উৎপন্ন হবে। তার মানে প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বিক্রিয়া করবে, সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হবে। এই কথাটা আমাদের মাথার ভিতরে একটু রাখতে হবে। দেখো, তাহলে সর্বপ্রথম আমরা কেস 1 দেখি, কেস 1 এ কেমন থাকতে পারে। কেস 1, যদি দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ কম থাকলে আমরা কি করব। দেখো, যদি দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ যদি কম দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করব বা পিএইচ বের করে নিয়ে আসবো। দেখো, উদাহরণ দিলে আরো বুঝতে সুবিধা হবে। মনে করো একটা দ্রবণ, এই দ্রবণে আমরা ইথানোয়িক অ্যাসিড যুক্ত করলাম 5 মোল। আবার এই দ্রবণে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যুক্ত করলাম 2 মোল। এখন দেখো তো, বলছে যদি দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ কম থাকলে আমরা কি করব। দেখো, এখানে কিন্তু দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ কিন্তু কম দেওয়া আছে, ওপরে কিন্তু কন্ডিশনের ক্ষেত্রে মিলে যাচ্ছে। এখন দেখো, এইখানে যে শুধু মোল আকারে থাকবে এমন কোনো বিষয় না, এটা আয়তনে থাকতে পারে বা ঘনমাত্রায়ও কিন্তু থাকতে পারে। আমরা দেখব যে দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ কম দেওয়া আছে কিনা। দেখো তো, এখানে দুর্বল অ্যাসিডের পরিমাণ 5 মোল, তীব্র ক্ষারের পরিমাণ 2 মোল, তাহলে অবশ্যই 5 মোল বেশি, তীব্র ক্ষারের পরিমাণ কিন্তু বেশি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিভাবে পিএইচ বের করার সূত্রটা আমরা নিয়ে আসবো। দেখো, এখানে কিন্তু আমরা সরাসরি বাফার দ্রবণ কিন্তু এটা আমরা বলতে পারবো না, কারণ এইটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড এবং এর ইথানোয়িক অ্যাসিডের সাথে কিন্তু এই যে তীব্র ক্ষারটা আছে, এই তীব্র ক্ষার বিক্রিয়া করে কিন্তু যে লবণ উৎপন্ন করে, ওই লবণ, কনজুগেট লবণ আর এই যে ইথানোয়িক অ্যাসিড, এই দুইটা মিলে কিন্তু অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে। এখন দেখো, বিষয়টা এরকম হয়, CH3 বন্ড COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড CH3 বন্ড COONA প্লাস H2 সোডিয়াম অ্যাসিটেট আর কিন্তু পানি তৈরি করছে। এখন দেখো, আমরা কিন্তু জানি বাফার দ্রবণ তৈরি করবে এই যে ইথানোয়িক অ্যাসিড
আর এই ইথানোয়িক অ্যাসিডের কনজুগেট লবণ, এই দুইটা কিন্তু বাফার দ্রবণ তৈরি করবে। এখান থেকে আমরা পিএইচ কীভাবে বের করি, হেন্ডারসন-হাসেলবাগের সমীকরণের সাহায্যে কিন্তু আমরা এইখান থেকে খুব সহজে পিএইচের মান বের করতে পারি। এখন প্রশ্নে যদি ডিরেক্ট এরকম যদি বাফার দ্রবণ দেওয়া না থাকে, তোমার যদি বিক্রিয়া করিয়ে বাফার দ্রবণ থেকে পিএইচ বের করতে হয়, তাহলে কিন্তু তোমার আবার এই যে সোডিয়াম অ্যাসিটেটটা দেওয়া আছে লবণ, এই লবণের কিন্তু ঘনমাত্রা বা আয়তন তোমার আবার পুনরায় বের করে নিয়ে তারপর করতে হবে। এখন আমরা অত ঝামেলায় যাব না, কিভাবে এই দুইটা থেকে বের করব আমরা পিএইচ, সেটা আমরা দেখব। দেখো তাহলে সর্বপ্রথম এখানে আমরা প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিতে পারি, প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা ধরে নিতে পারি, প্রাথমিক অবস্থায় আমরা ধরবো না, কারণ এখানে কিন্তু প্রাথমিক অবস্থায় দেওয়াই আছে। প্রাথমিক অবস্থায় কতটুকু দেওয়া আছে, 5 মোল দেওয়া আছে, এটা 5 মোল দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দেওয়া আছে, 2 মোল, 2 মোল দেওয়া আছে। আর আমরা সবাই জানি প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকে না, এই জন্য উৎপাদ আমার 0। এবার দেখো সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় কি ঘটনাটা ঘটবে আমরা দেখি। দেখো সাম্য অবস্থান কি বলছে, এখানে উপরের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই উপরের কথাটা আমার কাজে লাগবে। দেখো প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র অ্যাসিড বা ক্ষার বিক্রিয়া করবে, সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হবে। তাহলে দেখো তো প্রাথমিক অবস্থায় তীব্র ক্ষার কতটুকু বিক্রিয়া করছে, 2 মোল বিক্রিয়া করছে, তাহলে সাম্য অবস্থায় ঠিক আমার 2 মোল কিন্তু কি তৈরি হবে, লবণ তৈরি হবে। কারণ আমি এখানে লিখছি প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র ক্ষার বিক্রিয়া করে, সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হবে। তাহলে দেখো তো এই 2 মোল 5 মোলের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলবে, তাহলে এটার পরিমাণ হয়ে গেল 0। এবং আমি কি লিখছি, প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র ক্ষার বা অ্যাসিড বিক্রিয়া করছে, যেহেতু এটা অম্লীয় একটা বাফার দ্রবণ, সেহেতু এখানে কিন্তু তীব্র ক্ষার বিক্রিয়া করছে। তাহলে এই তীব্র ক্ষার যতটুকু বিক্রিয়া করছে প্রাথমিক অবস্থায়, সাম্য অবস্থায় কিন্তু ঠিক ততটুকু কি তৈরি হবে, লবণ তৈরি হবে। এটা আমাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কয় মোল পেয়েছি, 3 মোল, 3 মোল কিন্তু বিয়োগ করে আসে। এখন এই 3 মোলটা আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো n অ্যাসিড মাইনাস n বেস, এইটা ইকুয়াল টু তো আমরা 3 লিখতে পারি, কারণ n অ্যাসিডের সাথে ক্ষারের যে মোল, এইটা সম্পূর্ণ বিক্রিয়া করে কিন্তু এই 3 উৎপন্ন করছে, ঠিক আছে। এজন্য আমরা কিন্তু এখানে এই 5 অ্যাসিডের মোল থেকে ক্ষারের মোলটা কিন্তু বিয়োগ দিয়ে আমরা খুব সহজে 3 কিন্তু এখান থেকে লিখতে পারি। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, কি আমরা পিএইচ এর কিন্তু আমরা সূত্র জানি, হেন্ডারসন-হাসেলবাগের সমীকরণ থেকে কিন্তু আমরা প্রতিপাদন করছিলাম, কি প্রতিপাদন, পিএইচ ইকুয়াল টু পি অফ কে প্লাস লগ অফ সল্টের মোল ডিভাইডেড বাই অ্যাসিডের মোল। এটা কিন্তু আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে দেখছিলাম। এখন দেখো এখানে প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র ক্ষার বিক্রিয়া করছে, সাম্য অবস্থায় ঠিক ততটুকু কিন্তু লবণ তৈরি হচ্ছে, ঠিক আছে। এজন্য আমরা এই যে ক্ষারের মোল সংখ্যা, লবণের মোল সংখ্যাকে আমরা ক্ষারের মোল সংখ্যা হিসাবে লিখতে পারি, বুঝতে পারছো। এখানে তাহলে আমরা একটু মুছে দেই, মুছে দিয়ে আমরা কি লিখি একটু দেখো। দেখো প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র ক্ষার বিক্রিয়া করছে, সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হচ্ছে, এজন্য এখানে মোল সংখ্যা আকারে আছে, এজন্য লবণের মোল সংখ্যাকে আমরা ক্ষারের মোল সংখ্যা হিসেবে লিখতে পারি। আমরা ক্ষারের মোল সংখ্যা হিসাবে লিখতে
পারি। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র ক্ষার বিক্রিয়া করছে সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হয় আমরা জানি। এই জন্য এই যে লবণের মোল সংখ্যাকে আমরা ক্ষারের মোল সংখ্যা হিসাবে লিখতে পারি। এখন আমার তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো, এইখানে আমরা পিএইচ সমান কি লিখতে পারি, পিএইচ সমান পি অফ কে প্লাস লব, দেখো আমরা লবণের মোল সংখ্যাকে কি বলছি, ক্ষারের মোল সংখ্যা হিসাবে লিখতে পারি, তাহলে আমরা এনবি ক্ষারের মোল সংখ্যা হিসাবে লিখতে পারি। আর অ্যাসিডের মোল সংখ্যা আমরা কিভাবে এখান থেকে পেয়েছি, এই এন অ্যাসিডটা কি লিখতে পারি আমরা, এন অ্যাসিড মাইনাস এন বেস, 3 মোল কিন্তু অবশিষ্ট রয়ে যাচ্ছে অ্যাসিড, এজন্য আমরা নিচে অ্যাসিডের জায়গায় কি লিখতে পারি, এন অ্যাসিড মাইনাস এন বেস। এই সূত্রটা কিন্তু আমরা এখান থেকে নিচে এন অ্যাসিডের পরিবর্তে লিখতে পারি। তাহলে আমার সূত্র কি দাঁড়াচ্ছে, সূত্র কেস 1 এর ক্ষেত্রে সূত্র কি দাঁড়াচ্ছে, সূত্র কিন্তু দাঁড়াচ্ছে দেখো, পিএইচ সমান আমরা কি পাচ্ছি, পিএইচ সমান পি অফ কে প্লাস লগ এন বেস এন অ্যাসিড মাইনাস এন বেস। তবে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যদি ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া না থাকে। ঠিক আছে, ডিরেক্ট বাফার দ্রবণ না দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এই সূত্র ব্যবহার করে সরাসরি কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারবো। এখন দেখো এটা তো আমরা দেখলাম কি অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, যেহেতু দুর্বল অ্যাসিডের পরিমাণ কম দেওয়া ছিল এবং তীব্র ক্ষারের পরিমাণ বেশি দেওয়া ছিল, যেহেতু অ্যাসিড দুর্বল ছিল এই জন্য এই অ্যাসিডটা আমরা অম্লীয় বাফার দ্রবণ হিসাবে এখান থেকে আমরা পিএইচ এর সমীকরণ বের করলাম। এখন কেস 2 যদি এমন থাকে, যদি দুর্বল ক্ষারের পরিমাণ, এবার ক্ষারীয় বাফার দ্রবণ, যদি দুর্বল ক্ষারের পরিমাণ বেশি এবং তীব্র অ্যাসিডের পরিমাণ কম দেওয়া থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, একইভাবে আমরা এবার যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া নেই, কারণ দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়া করা হবে, তারপরে যে কনজুগেট লবণ তৈরি হবে, ওই কনজুগেট লবণ আর দুর্বল ক্ষার বিক্রিয়া করে কিন্তু তোমার বাফার দ্রবণ তৈরি করবে। এখান থেকে আমার পিএইচ এর মান বের করতে হবে। আমরা অত ঝামেলায় যাব না, আমরা এই সূত্র অনুযায়ী এখানে আমরা কি লিখতে পারছি, পি অফ ওইচ সমান আমরা কি লিখতে পারছি, পি অফ কেবি, যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ, প্লাস লগ, দেখো উপরে ছিল বেস, আগেরবার কি ছিল, তীব্র ক্ষারের পরিমাণ কিন্তু কম ছিল, এবার কিন্তু দেখো তীব্র ক্ষারের পরিমাণ, এবার তীব্র অ্যাসিডের পরিমাণ কম, তাহলে আমরা বেজের জায়গায় সব জায়গায় আমরা কি লিখবো, বেজের পরিবর্তে এখানে অ্যাসিড লিখবো, যেখানে যেখানে বেজ আছে সেখানে আমরা অ্যাসিড দিয়ে দেবো, কারণ এবার তীব্র অ্যাসিডের পরিমাণ কম, তাহলে ওপরে এন বেজের পরিবর্তে এন অ্যাসিড, নিচে কি হবে এখানে এন বেজ মাইনাস এন অ্যাসিড, আমরা জাস্ট বেজের পরিবর্তে অ্যাসিড লিখে দিলাম, আর যেখানে অ্যাসিড আছে সেখানে বেস, কারণ এইবার আমার ক্ষারীয় বাফার দ্রবণ। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা আমরা এখানে লিখবো, যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ হবে এই জন্য আমরা ক্ষারের জায়গায় অ্যাসিড এবং অ্যাসিডের জায়গায় ক্ষার লিখে দেব। এই দুইটা সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে দেখো একবারে কিন্তু আমাদের ম্যাথগুলো করতে পারবো। আমরা বাফার দ্রবণ তৈরি করে, যেমন এইখানে দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষার, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তীব্র অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করবে, এখানে পিএইচ কিভাবে বের করবো বা পিওএইচ কিভাবে বের করবো, দেখো এইটা নিয়ে আমার এইটার সাথে এইটা বিক্রিয়া করায় এখান থেকে হ্যান্ডারসন হেসেলবার্গের সমীকরণের মাধ্যমে কিন্তু আমার পিএইচ বের করতে হয়, কিন্তু আমরা অত ঝামেলায় যাবো না। আমরা যদি দেখি দুর্বল ক্ষারের পরিমাণ বেশি এবং তীব্র অ্যাসিডের পরিমাণ কম দেওয়া আছে, তাহলে আমরা জানি যে দুর্বল, যেহেতু ক্ষার দুর্বল এই জন্য এটা ক্ষারীয় বাফার দ্রবণ হবে, আর যদি ক্ষারীয় বাফার দ্রবণের পরিমাণ বেশি দেওয়া থাকবে তাহলে আমরা এই সূত্রটা কিন্তু একবারে ব্যবহার করতে পারবো। এখান থেকে পিওএইচ বের করে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, ওইখান থেকে কিন্তু আমরা সহজে ম্যাথগুলো করতে পারবো। তাহলে দুইটা কেসের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র দেখলাম, একটা যদি দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি দেওয়া থাকে, অর্থাৎ এটা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হবে, আর যদি দুর্বল ক্ষারের পরিমাণ যদি বেশি দেওয়া থাকে তাহলে আমরা সেটা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কিন্তু এটা আমরা লিখতে পারবো। এখন দেখো আমরা এই দুইটা সূত্র যেহেতু পেয়েছি, এখান থেকে আমাদের কেমন টাইপসের ম্যাথ আসে একটু দেখার চেষ্টা করি আমরা। দেখো পরীক্ষায় কিন্তু ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া থাকে না, পরীক্ষায় ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া থাকে না, আর বাফার দ্রবণ কিন্তু
তৈরি করে নিয়ে তারপরে ম্যাথ করতে হবে। দেখো এখানে যদি আমি উপরে দুইটা সূত্র একটু লিখে রাখি, pH সমান p of k plus log n base divided by n acid minus n base, কোনাকুনি মিল থাকবে। একটা আমরা কি পেয়েছি, p of O is equal to p of kb plus log of n acid n base minus n acid, এই দুইটা সূত্র কিন্তু আমরা পেয়েছি। এই দুইটা সূত্র একটু আমরা এখানে লিখে রাখলাম। এখন দেখো আমরা একটা বোর্ডের ম্যাথ সলভ করার চেষ্টা করি। বোর্ডে কেমন টাইপসের ম্যাথ আসছে একটু দেখি। দেখো আমরা একটা বোর্ডের ম্যাথ সলভ করার চেষ্টা করি। একটা বরিশাল বোর্ডে আসছে 17তে, দিনাজপুরে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে 17তে, যশোর বোর্ডে আসছে 16তে। দেখি তাহলে ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো একটা পাত্র দেওয়া আছে, বি পাত্র, এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দেওয়া আছে 6 ml, দেওয়া আছে 0.05 মোলার। একটা পাত্র এখানে দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে 150 ml, 0.05 মোলার ইথানোয়িক অ্যাসিড। এটা সি পাত্র। এখন প্রশ্ন হলো বি ও সি পাত্রের মিশ্রণের পিএইচ কত। দেখো এখানে আর একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে পি অফ কে দেওয়া আছে 4.6, এটা আমার মান দেওয়া আছে 4.6 পি অফ কে এর মান। তাহলে দেখো বি আর সি মিশ্রণের পিএইচ কত। দেখো তো বি পাত্রে কি দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সি পাত্রে কি দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড। এখন দেখো এটা কিন্তু বাফার দ্রবণ না। বাফার দ্রবণ আমরা বলবো, বাফার দ্রবণ ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া নেই। বাফার দ্রবণ হবে কিন্তু ডিরেক্ট বাফার দ্রবণ কিন্তু দেওয়া নেই। কারণ দেখো এইখানে কিন্তু দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড আর এই তীব্র ক্ষার। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে এই তীব্র ক্ষার বিক্রিয়া করে যে লবণ তৈরি করবে, ওই লবণ আর এই যে ইথানোয়িক অ্যাসিড, এই দুইটা কিন্তু বাফার দ্রবণ তৈরি করে। তাহলে আমার পিএইচ বের করার ক্ষেত্রে আমার ওই যে হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ যেটা জানি আমরা, পি অফ কে প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। ওইখান থেকে আবার আমার সল্টের ঘনমাত্রা, এখান থেকে বিক্রিয়া করিয়ে আগে যে সল্ট উৎপন্ন হবে কনজুগেট লবণ, ওর ঘনমাত্রা বের করে নিতে হবে। তারপরে আমার কিন্তু পি অফ এইচ বের করতে হবে। কিন্তু আমরা অত ঝামেলায় যাব না, আমি উপরে দুইটা কনসেপ্ট কিন্তু বুঝাইছিলাম, দুইটা কেস। দেখো তো প্রথমে এটা আমরা কিভাবে লিখছিলাম, যখন দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ কম দেওয়া থাকবে। কেস 1-এ কিন্তু আমরা কি লিখছিলাম, দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ কম দেওয়া থাকবে। আমরা মোল হিসাবে হিসাব করছিলাম, আমি বলছিলাম আয়তনেও থাকতে পারে, ঘনমাত্রায় থাকতে পারে। তাহলে দেখো এখানে দুইটার ক্ষেত্রে দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি দেওয়া আছে 150 ml, আর তীব্র ক্ষারের পরিমাণ কিন্তু কম দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি কিন্তু প্রথম সূত্রটা ব্যবহার করতে পারবো। দেখো তাহলে আমরা কি জানি, পিএইচ ইকুয়াল টু আমরা কিন্তু একবারে লিখতে পারবো পি অফ কে প্লাস লগ এন বেস ডিভাইডেড বাই এন অ্যাসিড মাইনাস এন বেস। আমরা কিন্তু খুব সহজে এখান থেকে বের করতে পারি, কারণ আমার বেজের মোল সংখ্যা আমরা এখান থেকে বের করতে পারবো, অ্যাসিডের মোল সংখ্যা খুব সহজে কিন্তু এখান থেকে বের করতে পারবো। দেখো আমরা এখানে মান বসাই দিই একবারে। পি অফ কে এর মান কত দেওয়া আছে 4.6 প্লাস লগ, দেখো আমরা এন সমান কি জানি ভিএস, তাহলে এখানে ভিবি এসবি, এন সমান ভিএস, আর নিচে আমরা কি লিখতে পারি ভিএ এস এ মাইনাস ভিবি এসবি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 4.6 প্লাস লগ, এখানে মান কত দেওয়া আছে ভিবি, দেখো এখানে দেওয়া আছে 6, এটা কিন্তু দেখো মিলিলিটারে দেওয়া আছে। আমরা যখন n সমান v এর সূত্র ইউজ করব তখন কিন্তু আয়তনটা লিটারে নিতে হবে। এর জন্য আমরা একবারে আয়তনটাকে এখানে লিটারে নিয়ে নিলাম ইনটু 10 টু দি পাওয়ার -3 গুণ 0.05, আর নিচে কত 150 ইনটু 10 টু দি পাওয়ার -3 গুণ 0.05 - 6
6 × 10⁻³ × 0.05 সব মান আমরা কিন্তু পেয়ে গেছি। এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পি অফ এইচ এর মান সহজে পেয়ে যাব। ঠিক আছে, দেখো এই সূত্র ব্যবহার করার সুবিধা হচ্ছে এখান থেকে সব মান আমার জানা, আমি একবারে কিন্তু পিএইচ বের করতে পারছি। আর আমরা যদি এই সূত্রটা ইউজ না করি তাহলে কি করতে হবে, আমার এই যে CH3 বন্ড COOH এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাতে হবে। বিক্রিয়া করিয়ে এখানে কি তৈরি হবে, কনজুগেট লবণ তৈরি হবে। এই কনজুগেট লবণের মোল সংখ্যা আমার আবার বের করতে হবে ধরে নিয়ে, তারপরে কিন্তু আমার হেন্ডারসন-হাসেলবার্গের সমীকরণে যেয়ে ওইখান থেকে পিএইচ বের করতে হবে। এজন্য আমরা অত ঝামেলায় যাব না, আমরা দুইটা কেস দেখছি পিএইচ এবং পি অফ এইচ কীভাবে বের করতে হয়। যদি ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে বের করতে হয় দুইটা সূত্র শিখছি। আমরা কিন্তু এভাবে চাইলে একবারে আমরা সবগুলো ম্যাথ করে ফেলতে পারি। পিএইচ কিন্তু এখানে সহজে বের করা যায়। এখান থেকে পি অফ এইচ বের করতে বলে পিএইচ প্লাস পি অফ এইচ = 14, এখান থেকে মান বসাই দিয়ে কিন্তু খুব সহজে পিএইচ বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সূত্র খুব আয়ত্ত করে ফেলবো। তাহলে দেখা যায় আমাদের যে হাজারি স্যারের বই আছে, সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে, সবগুলোর বইয়ের ম্যাথ আমরা কিন্তু সহজে এই দুইটা সূত্র দিয়ে করে ফেলতে পারবো।